দরজা খুলে মায়ের হাস্যোজ্জ্বল মুখটা চোখের সামনে ভেসে উঠতেই আগাগোড়া অপ্রস্তুত হয়ে পড়ল নিভ্রান। মা তো সবসময় তাকে জানিয়ে আসে, এমন হুটহাট এসে পড়ে না কখনো। আর আসলেও এত সকালে কেন? একবার নিজের রুমের দরজার দিকে পরখ করে নিয়ে মুখে জোরপূর্বক হাসি ফোটাল সে। বলল, মা তুমি? যাক, তোকে অবাক করে দিতে সফল হলাম তবে। প্রসন্ন কণ্ঠে কথাটা বলে নাহিদা পাশে দাঁড়ানো ড্রাইভারকে তার ব্যাগটা ভেতরে রেখে দিতে বললেন। নিভ্রান নিশ্চুপ, মাথায় ঘোলাটে অনুভূতিদের সমাবেশ বসেছে। ড্রাইভার চলে যেতেই সে দরজা লাগাতে লাগাতে বলল, আমাকে আগে জানালে না যে? নাহিদা ড্রয়িং রুমের বড় সোফায় যেয়ে বসলেন। ব্যাগ থেকে ছেলের জন্য নিজ হাতে রান্না করে আনা খাবারের বাক্সগুলো কাচের টেবিল ভরে সাজাতে সাজাতে বললেন, তুই জানানোর সুযোগ দিয়েছিস? কতবার করে ফোন দিলাম রাতে, একবারও তো ধরলি না। খালি ব্যস্ততা আর ব্যস্ততা, মায়ের ফোনটা ধরার সময়ও নেই। বিরক্ত মস্তিষ্কে মনে করার চেষ্টা করল নিভ্রান। কাল রাতে বাসায় আসার পরে ফোন নিজের রুমেই রেখেছিল। রাত্রি শোয়ার পর আর সেখানে যাওয়া হয়নি, তার মানে ফোনটা এখনো ওই রুমেই আছে। হয়তোবা সাইলেন্ট করা, সেজন্য রাত্রি রিংটনের আওয়াজ পায়নি। এত সকালে এলে যে? তোর বাবার গাড়ি লাগবে, সে নাকি কোনো কাজে যাবে সারাদিনের জন্য, তাই আমি সকালেই চলে এলাম। একটু পর তো সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লে আর আসতে পারব না। দীর্ঘশ্বাস ফেলল নিভ্রান। মাকে কি এখনই বলে দিবে বাসায় একটা মেয়ে আছে? নাকি রাত্রির ঘুম ভাঙাবে আগে? মনে মনে দোটানা নিয়েই ঘরের ভেতর পা বাড়াল সে। রাত্রি বেঘরে ঘুমোচ্ছে, যেন কতকাল পর এক পশলা শান্তির ঘুম এসে ধরা দিয়েছে চোখ দুটিতে। একটা পায়ের অনেকখানি বেরিয়ে আছে ব্ল্যাঙ্কেটের নিচ দিয়ে। হাঁটু থেকে গোড়ালির মাঝামাঝি অংশটা পর্যন্ত কাপড় নেই, শাড়ি উঠে গেছে। নিভ্রান এগিয়ে গিয়ে ব্ল্যাঙ্কেটটা নিচ পর্যন্ত নামিয়ে দিল। পায়ের পাতায় আলতো করে ছুঁয়ে দিতেই বুঝতে পারল মেয়েটার শরীর হিমের মতো ঠান্ডা হয়ে আছে, যেন কোনো মৃত মানুষ। চমকে উঠে দ্রুত এসির রিমোটটা নিয়ে তাপমাত্রা বাড়িয়ে দিল সে। এখন ঠান্ডা একটু কম লাগবে। ব্যালকনিতে ভেজা কামিজটা শুকাতে দিয়েছিল রাত, এতক্ষণে শুকিয়ে গিয়েছে। নিভ্রান সেটা নিয়ে আসতে আসতেই দরজা খোলার শব্দ হল। অবিরাম চলতে থাকা হৃদস্পন্দনটা নিজের অজান্তেই একটুখানি বাধাপ্রাপ্ত হল। বাবা, তুই একটু, ওগুলো কথাটা মাঝপথেই থেমে গেল। নাহিদার প্রসারিত হাসিটা সংকুচিত হতে হতে একটা সময় ঠোঁটের ভাঁজেই মিলিয়ে গেল। চোখে জোড়া উপচে পড়া বিস্ময় আর অবিশ্বাস নিয়ে চেয়ে রইল বিছানার মাঝে ঘুমিয়ে থাকা মেয়েটার দিকে। সাইড টেবিলে রাখা নিভ্রানের ফোনের দিকে নজর পড়তেই সবটা পরিষ্কার হয়ে গেল। এই জন্যই তার ছেলে কাল রাতে ফোন ধরার সময়টাও পায়নি। তীব্র তাচ্ছিল্য নিয়ে সে বাজে ভঙ্গিতে বলল, তুই এত খারাপ হয়ে গেছিস নিভ্রান? ছি মা, তুমি কিছু না জেনে উল্টাপাল্টা বলবা না। নিভ্রানের সরাসরি প্রতিবাদ। জানার কি আছে? এই মেয়েকে দেখেই বোঝা যাচ্ছে এই সারারাত এখানেই ছিল। এর অর্থ কি অন্য কিছু দাঁড়ায়? নাহিদার উচ্চস্বরে বলা কথায় ঘুম ভেঙে যায় রাত্রির। কিছু কিছু অনাকাঙ্ক্ষিত শব্দও কানে আসে। মাথা রীতিমতো ঘোরাচ্ছে। ধরফরিয়ে উঠে বসে সে। হতবিহ্বল, বিমূঢ় চোখে চেয়ে থেকে ঘটনার অর্থোদ্ধার করার চেষ্টা করে। নিভ্রান ঢোক গিলে। রাত কখনোই নিজের সম্পর্কে আজেবাজে মিথ্যা অভিযোগ মেনে নিবে না। মেয়েটা প্রবল আত্মসম্মানী। রাত্রির ঢিলেঢালা ব্লাউজ কাঁধ থেকে নেমে গেছে অনেকটা। শাড়ির আঁচল ঠিক নেই। নাহিদা সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়ে নাক সিটকালেন। এই মেয়ের নোংরা গায়ে তার শাড়ি?
মেজাজ আরো বিগড়ে গেল। রাত্রি দিকে চেয়ে সে তিরস্কার করে বললেন, ছি, নির্লজ্জ মেয়ে। রাত্রি সেই দৃষ্টি অনুসরণ করেই দ্রুত কাপড় ঠিক করল। নিভ্রান চটজলদি এগিয়ে গেল। হাতের কামিজটা রাত্রির দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনি জামা বদলে আসুন রাত, আমি দেখছি। রাত্রি দাঁতে দাঁত চেপে করুণ চোখে তাকাল। সেই চাহনি একঝাঁক প্রশ্ন ছুড়ে দিচ্ছে নিভ্রানের দিকে। নিভ্রান দৃষ্টি সরাল। আলতো করে রাত্রির মাথার উপর হাত রেখে বলল, কিছু হয়নি, আমি সামলে নিব, আপনি এখন কিছু বলেন না। নাহিদা ঘৃণাভরা চোখে চেয়ে রইল। তার ছেলে এতটা বদলে গেছে? আসলে ভুলটা তারই। ছেলে বিগত কয়েকটা বছর ধরে একা থাকছে, অথচ সে তেমন করে খোঁজখবর রাখেনি। ছেলের প্রতি অগাধ বিশ্বাস ছিল সে কোনো ভুল করবে না। ছেলের চরিত্র সম্পর্কে অবগত আছেন তিনি। কিন্তু আজ যে তা ভুল প্রমাণিত হয়ে গেল। মা, তুমি চলো আমার সাথে। নাহিদা তেতো কণ্ঠে বললেন। মায়ের থেকে এখন এই রাত কাটানোর মেয়ে তোর কাছে বেশি হয়ে গেল নিভ্রান? রাত কাটানোর মেয়ে শব্দগুলো যেন নিমিষেই স্তব্ধ করে ফেলল রাত্রিকে। কি শুনছে এসব? মাথায় ভোঁতা যন্ত্রণা হচ্ছে। নিভ্রান জোরপূর্বক নাহিদাকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। রাত্রি জামাকাপড় নিয়ে ঝড়ের গতিতে ওয়াশরুমে ঢুকল। ড্রয়িং রুম ঠান্ডা, এসির বাতাস হু হু গতিতে বাড়ছে। নাহিদা থমথমে চেহারায় বসে আছে। নিভ্রান তার পাশে বসল কথা বলার জন্য। বলল, মা শোনো, ও কোনো। রাত্রি বেরিয়ে এলো ঠিক তখনই। পরনে কালরাতের কামিজ, মাথায় সুন্দর করে ওড়না টানা। ফ্রেশ হতে বোধহয় 2 মিনিটও সময় নেয়নি মেয়েটা। চোখের সাদা অংশ গাঢ় লাল। নিভ্রান তপ্ত শ্বাস ফেলল। কণ্ঠে এলোমেলো ভাব, রাত, আপনি বসুন। মা আসলে ভুল বুঝেছে। কিছু ভুল বুঝিনি আমি। এই মেয়েটা। রাত্রি তার মাঝেই গমগমে গলায় বলে উঠল, আমি বসতে চাচ্ছি না। আপনি কাল রাতটা থাকতে দিয়েছেন সেজন্য অনেক ধন্যবাদ। আসছি। নিভ্রান উঠে দাঁড়াল। দ্রুত রাত্রির পথ আটকে বলল, রাত দেখুন। রাত্রি চোখ বন্ধ করল। মাথা ঝুঁকিয়ে ফেলল। নাহিদার সেই হিনভরা চাহনি সে নিতে পারছে না। নিজেকে সত্যিই খুব খুব নোংরা মনে হচ্ছে। প্রচণ্ড লজ্জা অপমানে নিজের ওড়নার ছেড়ে দেয়া আঁচলটা খামছে ধরে সে জোরালো গলায় বলল, দয়া করে যেতে দিন। রাত্রি বসেছে নাহিদার ঠিক মুখোমুখি। দেহভঙ্গি খুবই আটসাট। কঠিন দৃষ্টি মেঝের দিকে নিবন্ধ। সে এখানে আছে শুধুমাত্র নিভ্রানের ধমকাধমকিতে। সিঁড়ির নিচ পর্যন্ত নেমে যাওয়ার পরও লোকটা তাকে জোরপূর্বক ধমক দিয়ে নিয়ে এসেছে। নাহিদা ক্রমে ক্রমে অবাক হচ্ছেন মেয়েটার স্পর্ধা দেখে। চোখে মুখে বিন্দুমাত্র ভয়, লজ্জা, সংকোচ নেই। শুধুই একটা দৃঢ় কাঠিন্য ভাব। নিভ্রান বিরতিহীনভাবে সমস্ত ঘটনাপ্রবাহ বলে যাচ্ছে। ভুল বোঝাবুঝি খুবই খারাপ জিনিস। একবারের শিখা জ্বলতে শুরু করলে তা অন্তিম অংশটা পর্যন্ত পুড়িয়ে না দেয়া পর্যন্ত থামে না। জলে পুড়ে সব শেষ করে দেওয়ার পর শুধু ছাইগুলো অবশিষ্ট রেখে তবেই বিদায় নেয়। তাছাড়া ঝামেলা তার মোটেও পছন্দ না। পারিবারিক কলহবিবাদ থেকে দূরে থাকতেই সে এখানে একা থাকে। সম্পূর্ণ কথা শেষ হতেই সে নাহিদার দিকে চেয়ে বলল, এখন বলো মা, তুমি যে রাতকে কিছু না জেনে এত বাজে কথা বলে দিল তা কি উচিত হল? তাছাড়া তুমি আমাকেই বা কিভাবে এক নিমিষে অবিশ্বাস করে ফেললে? রাতকে না হয় তুমি চিনতে না, ওর সম্পর্কে জানতে না, কিন্তু আমাকে তুমি এত নিচু কাজের যোগ্য বলে মনে করো?
নাহিদা আমতা আমতা করল কিছুক্ষণ। তার ছেলে মিথ্যা বলবে না, যা বলেছে সবই সত্যি, তবু কেন যেন মেয়েটাকে তার মনে ধরছে না। তার বড় ছেলের বউ হবে রূপে গুণে অনন্যা, লাজুক, নম্রভদ্র, অভিজাত বংশের মেয়ে। হ্যাঁ, মেয়েটা খুব রূপবতী, সুন্দরী। কিন্তু এই মেয়ের পারিবারিক পরিচয় তার খুব একটা মনে ধরেনি। একা থাকে, আর্থিক সমস্যা, বাসায় বাসায় পড়ানো, আরও কত কি। গলা ঝেড়ে তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমার তখন ওভাবে বলাটা উচিত হয়নি। আসলে তখন ওভাবে দেখে সবাই এটাই ভাববে, তাই না? কিন্তু বলেই তিনি রাত্রির দিকে বাঁকা চোখে তাকালেন। রাত্রি তখন দাঁতে দাঁত চেপে এই মহিলার বচনভঙ্গি খেয়াল করছিল। তার যে বিন্দুমাত্র অনুশোচনা নেই নিজের বলা কথাগুলো নিয়ে, তা সহজেই বোঝা যাচ্ছে। বরং এই বাঁকা চাহনিতেই সে বুঝে গেল মহিলা তাকে এখনো খুব একটা ভালো চোখে দেখছে না। আর কোনো কিন্তু কি থাকার কথা মানিব্রানের আগ্রাসী ওর। মায়ের এহেন কথাবার্তা তার পছন্দ হচ্ছে না। সে জানে তার মায়ের স্বভাব কেমন। অতটাও স্বচ্ছ মস্তিষ্কের নন তিনি। না, বলছিলাম, তোমার মা যে মেয়েকে এভাবে একা রেখে, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আন্টি। পাথর গলায় কথাটা বলে নিভ্রানের দিকে তাকালো রাত্রি। উঠে দাঁড়িয়ে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, ভার্সিটিতে যেতে হবে। আপনার কথাবার্তা শেষ হলে আমি বেরোতে চাচ্ছি। চলুন, আমি পৌঁছে দেই। রাত্রি না তাকিয়েই বলল, না ধন্যবাদ, আমি একাই পারব। নিভ্রান ব্যথিত নয়নে তাকাল। এই তো কটা দিন যাবৎ তার সাথে আসা যাওয়া নিয়ে রাত্রি একবারও আপত্তি করত না। তবে আজ কেন এই রোষর? রাত্রি চলে গেল। নিভ্রান আর আটকাল না। রাস্তার ধার ধরে হাঁটছে রাত্রি। এখন বাসায় যেয়ে জামাকাপড় বদলে নতুন করে কয়েকটা বই ব্যাগে নিয়ে তারপর ভার্সিটিতে যেতে হবে। আজকে দুটো ক্লাস খুব ইম্পর্টেন্ট। সামনেই ফাইনাল ইয়ারের পরীক্ষা। সেটা ভালো করে পাশ করে বেরিয়ে গেলেই একটা চাকরি খুঁজবে। এইটি উশনি করে আর কতদিন? মাকে মামার বাসা থেকে আনতে হবে যে করেই হোক। মা যে বিনে পয়সায় মামার বাড়িতে থাকে এ নিয়েও যে কত সমস্যা মামির। অবাক হয় রাত্রি, নিজেরই তো বোন, একটু থাকলে কি হয়? অথচ বাবা মারা যাওয়ার আগে মামাকে কত যত্নআত্তি করত। মামার ব্যবসা দাঁড় করিয়ে দিল নিজের টাকা দিয়ে। মার কাছে মামা যখন টাকা চাইত তখনই মা দিয়ে দিত। অথচ লোকটা এখন এই বোনকেই কত কুটু কথা শোনায়। মামার কথা মনে আসতেই একটা ঘৃণা ভরা শ্বাস ছাড়ল রাত্রি। বয়সটা তুলনামূলক কম হলেও দুনিয়া কম দেখেনি সে। চোখের ভাষা কঠিন থেকে নরম হয়ে যায় হঠাৎই। বাসার কাছাকাছি এসে পড়েছে। সেই কদম গাছটা আজও ফুলে ফুলে আচ্ছাদিত। কালরাতের ঝড়ে কয়েকটা আবার রাস্তায় পড়ে কাদা পানিতে গড়াগড়ি খাচ্ছে। মনটা খারাপ হয়ে গেল। নিভ্রান সাথে থাকলে নিশ্চয়ই দুটো কদম ছিঁড়ে হাতে ধরিয়ে দিয়ে বলতো, ধরুন, আরও দিচ্ছি। আর সে লাজুক গলায় ওর দিত, আর লাগবে না। খুব সন্তপনে চোখের কোণে আসা পানির ফোঁটাটাকে মুছে ফেলল রাত্রি। অতিপ্রিয় কদম গাছটা হঠাৎই অপ্রিয় হয়ে উঠল। ষষ্ঠ ইন্দ্রিয়ের সাহায্য বেশ বুঝতে পারছে, তার আসলে নিজেকে এত প্রশ্রয় দেয়াটা উচিত হয়নি। নিভ্রান তার আয়ত্তের বাইরে। তাকে পাওয়াটাও আয়ত্তের বাইরে। নিভ্রানের মায়ের কথাবার্তায় সে তীব্র অসন্তুষ্টি দেখেছে। দেখবেই না কেন? সে সাধারণ একটা মেয়ে। জীবনে উথালপাথালের শেষ নেই, অপরদিকে নিভ্রান এত উচ্চবিত্ত। তার পাশে যে ওকে বড্ড বেমানান লাগবে। সবাই তো আর নিভ্রানের মতো অন্যরকম না যে গরিব বড়লোকের মাঝে কোনো তফাতে দেখবে না। বাড়িতে পৌঁছতেই বাড়িওয়ালা চাচার মুখোমুখি হল সে। সালাম দিতেই উনি প্রশ্ন করল,
এখন ফিরলা নাকি? রাত্রির সময় না নিয়েই ওর দিল। জি আঙ্কেল, কাল রাতে বান্ধবীর বাসায় ছিলাম। সামনে পরীক্ষা তো, একটা নোটস আনতে গিয়ে দেরি হয়ে গিয়েছিল, তারপর ঝড় ছেড়ে দিল, তাই রাতটা ওখানেই থেকেছি। আচ্ছা যাই হোক, তুমি কিন্তু সামনে মাসে ভাড়া দিতে দেরি কইরো না। এর আগেও অনেকবার বাজায় রাখস, কিছু বলি নাই, কিন্তু এবার আমার টাকাটা দরকার, বুঝলা? দেরি কইরো না। রাত্রি মনোযোগ দিয়ে কথাগুলো শুনে মৃদু মাথা নাড়িয়ে বলল, আচ্ছা আঙ্কেল, দেরি হবে না। পৃথিবীতে রাত না নামলেও নিভ্রানের মন মস্তিষ্ক জুড়ে যেন সারাদিনই রাত নামে। তাকে রাতের অন্ধকারে ডুবিয়ে মেয়েটা এভাবে সরে যেতে পারে না, কখনোই না। শেষবারের মতো তীক্ষ্ণ নজরে রাত্রির স্টুডেন্টের বাসায় সামনের রাস্তাটার একুল থেকে ওকুল চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল নিভ্রান। গাড়িটা এগোতে এগোতে চোখের আড়াল হয়ে যেতেই গুটি গুটি পায়ে বেরিয়ে এলো রাত্রি। একটা কথা আছে না, ভুল ট্রেনে উঠে পড়লে ট্রেন বেশি দূর যাওয়ার আগেই নেমে পড়, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফিরাটাও তত কষ্ট হবে। তেমনটাই নিভ্রানের তার প্রতি আকর্ষণটা ভয়াবহ পর্যায়ের বেড়ে যাওয়ার আগেই সে তা শেষ করে দিতে চাচ্ছে। কি দরকার শুধু শুধু দহন যন্ত্রণা বাড়ানোর? বাসায় এসে মায়ের রুমে একবার উকি দিল নিভ্রান, তারপর সোজা নিজের রুমে ঢুকে গেল। কিছু ভালো লাগছে না। মাত্র হয়তো ৯-১০ ঘন্টা হয়েছে রাত্রিকে দেখেনি, তাতেই যেন হাঁসফাঁস লাগছে। এ কয়দিনের একটা স্বভাব হয়ে গেছে রাত্রির সাথে দেখা করে তারপর বাড়ি ফেরা। আজ এতক্ষণ অপেক্ষা করেও মেয়েটার দেখা না পেয়ে কেমন যেন দমবন্ধ লাগছে। একবার পকেট থেকে ফোন বের করল সে। রাত্রির নাম্বার আছে তার কাছে, কিন্তু কখনো ফোন দেয়নি। আজ কি দিবে? কিছুক্ষণ ভেবে নিয়ে ফোনটা রেখে দিল। ভাবল, না থাক, দেখা তো হবেই, না হলে সোজা বাসায় চলে যাবে। কোনো রকমে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে বই খাতা নিয়ে বসেছে রাত্রি। তখনই ফোন বাজল। মামার নাম্বার। কপালে বিশদ ভাঁজ পড়ল। গতকাল মাকে ফোন দিয়ে খোঁজ নিতে পারেনি, আবার কোনো ঝামেলা বাঁধল না তো? তাড়াহুড়ো করে ফোন কানে তুলল সে। হ্যালো। ওপাশ থেকে মনে মনে বিস্তর হাসলেন রুবিনা। মেয়ের কণ্ঠ একদিন না শুনলেই খুব অস্থিরতা কাজ করে। মনে হয় এই বুঝি কোনো বিপদ হল। একা থাকে মেয়েটা। মুখে কিছু না বললেও সে বুঝে রাত্রির হাড়ভাঙা কষ্ট। তবু কিছু করার নেই, সে নিরুপায়। ভাইয়ের বাসায় নিজেই মুখ গুজে থাকে। টাকা না থাকলে আসলে কেউই আপন না। মা? রাত্রি আবার প্রশ্ন করল। ফোনের ওপাশে যদি মামা থাকে তবে আর কথা এগোনোর ইচ্ছে নেই তার। বিষাদময় ভাবনা থেকে বেরিয়ে এলো রুবিনা। কণ্ঠে হাসি হাসি ভাব নিয়ে বলল, হ্যাঁ রে মা, আমিই। এতক্ষণ মুখে একটু হাসি ফুটল রাত্রির। তড়িঘড়ি করল সে, আমি লাইন কেটে ফোন করছি মা। ওই লোকটার টাকায় কথা বলার দরকার নেই। দাঁড়াও। বলে লাইন কেটে আবার ফোন দিল রাত্রি। বলল, কিছু হয়েছে মা? তুমি নিজ থেকে ফোন দিল যে? ওই লোকটা আবার ঝামেলা করেছে? আরে ধুর, তুই খালি এসব ভাবিস কেন? আমি তো বেশ আছি এখানে। শুধু শুধু মিথ্যা বলবা না। আমি বাচ্চা না। প্রসঙ্গ এড়ালেন রুবিনা। বললেন, তুই ফোন দিলই না কেন কাল রাতে? চিন্তা হয় না আমার? কাল একটু ব্যস্ত ছিলাম মা, তাই দেয়া হয়নি। কথাটা বলেই অন্যমনস্ক হয়ে পড়ল রাত্রি। ইস, কাল রাতে যদি বৃষ্টিটা না নামতো তবে হয়তো আজ এমন একটা পরিস্থিতি তৈরিই হতো না।
ভাত খাচ্ছিল নিভৃণ। মা তরকারি রেঁধে এনেছে। রোজ রোজ বুয়ার ধরাবাঁধা খাবার খেতে খেতে মুখের যে অরুচিটা তৈরি হয় তা সবসময় মায়ের আনা তরকারির স্বাদেই কাটে। নাহিদা নিজেও খাচ্ছেন, মাঝেমধ্যে সুযোগ খুঁজছেন কিছু বলার জন্য। সকালে নিভৃণ অফিসের জন্য বেরিয়ে পড়ায় বলতে পারেনি। সে বুঝতে পেরেছে তার ছেলের ওই রাত্রি নামের মেয়েটার জন্য ফুটবল জায়গা আছে। হয়তো তাদের মধ্যে সেরকম সম্পর্কও আছে, কিন্তু আবেগে গা ভাসালে তো চলে না। এই মেয়ে যে তার ছেলের জন্য উপযুক্ত না। আরও কিছুক্ষণ ইনিয়ে বিনিয়ে এসে অবশেষে বলেই ফেলল, আচ্ছা বাবা, এই রকম গরিব ঘরের একটা মেয়ের সাথে কি তোর যায় বল? মেয়ে শুধু সুন্দর হলেই তো চলে না, বংশ পরিচয়ও তো দেখতে হয়, তাই না? ভাতের নলাটা মুখে তুলতে গিয়েও হাত থেমে গেল নিভৃণের। মায়ের প্রতি চাপা রাগটা দপ করে জ্বলে উঠল শরীরের প্রতিটি শিরায় উপশিরায়। তবু উচ্চবাক্য করল না সে। যথেষ্ট শান্ত গলায় বলল, এসব তোমার কাছে ইম্পর্টেন্ট হতে পারে, কিন্তু আমার কাছে না। আমার আর রাতের ব্যাপারে তুমি আর কিছু না বললেই বরং খুশি হব। নাহিদা যেন আগুনের স্ফুলিঙ্গের মতো তেতিয়ে উঠলেন, তাই বলে এমন একটা মেয়েকে তুই বিয়ে করবি? সবেমাত্র পানির গ্লাসটা ধরেছিল নিভৃণ। নাহিদার কথায় সেটা আর মুখ পর্যন্ত নেয়া হল না। রাগের বশে সজোরে গ্লাসটা মেঝেতে ছুঁড়ে ফেলল। কাঁচগুলো টুকরো টুকরো হয়ে সাদা টাইলস পানিতে থই থই করে উঠল। চিৎকার করে উঠল সে, কেমন মেয়ে হ্যাঁ? রাতের ব্যাপারে ন্যূনতম ধারণা আছে তোমার? একবার বলেছি না, আমার ওর কোনো কিছু নিয়ে সমস্যা নেই। বুঝতে পারছ না তুমি? নাহিদা বেগম হতভম্ব হয়ে চেয়ে রইলেন ফ্লোরের দিকে। ছেলে আজ পর্যন্ত তার সাথে এভাবে কথা বলেনি। কোথাকার কোনো মেয়ের জন্য সে এত বদলে গেছে। মেঝের থেকে দৃষ্টি তুলে তিনি নিভৃণের দিকে চাইলেন। দাঁত কটমট করে বললেন, ওই মেয়ের জন্য তুই আমার সাথে বেয়াদবি করছিস? তোর বাবা ঠিকই বলেছিল, তুই আসলে বড়দের মান রাখতে জানিস না। নিভৃণ হাত মুঠো করল। কয়েক সেকেন্ডের ব্যবধানে সামনের প্লেটটারও স্থান হল মাটিতে। পানির মধ্যে ঝোল ভাতের মিশ্রণে সাদা ফ্লোর বিচ্ছিরি রূপ ধারণ করল। আবার সেই পুরনো কথাবার্তা। বাবার পারিবারিক ব্যবসার হাল ধরতে আপত্তি প্রকাশ করা নিয়ে কম ঝামেলা তো হয়নি সেবার। সেই ঘটনার রেশ ধরে সে এখন সবার থেকে আলাদা থাকে। তবু মা কিভাবে আবার সেই কথাটা তুলতে পারল? নাহিদা আবার বললেন, ওই মেয়েকে আমি কখনো মেনে নিব না। কণ্ঠ থমথমে, তোমার মানা না মানা দিয়ে আমার কিছু যায় আসে না। বলেই উঠে দাঁড়াল নিভৃণ। নাহিদা নির্বিকার, অপমানে শহীর হয়ে আছে মুখশ্রী। স্থান ত্যাগ করার আছে। নিভৃণ বলল, ভুলে যেও না, তোমাকেও কিন্তু বাবা গরিব ঘর থেকেই বিয়ে করে এনেছিল। নিভৃণ চলে যাওয়ার পরও আরও অনেকক্ষণ ডাইনিংয়ে বসে রইলেন নাহিদা। চোখে জ্বলন্ত আগুন। নিজের পেটে ধরা ছেলে তাকে খোঁটা দিয়ে গেল। তাচ্ছিল্য করে হাসলেন তিনি। অবশ্য এই ৩২ বছরের সাংসারিক জীবনে এ নিয়ে কম খোঁটা শোনেনি। শাশুড়ি যখন বেঁচে ছিল তখন উঠতে বসতে এ নিয়েই খোঁটা শুনতে হতো। কথায় আছে, মানুষ নিজে যা পায় না তা অন্যের পেয়ে যাওয়াটাও সহ্য করতে পারে না। তেমনি সে নিজে যেহেতু শাশুড়ির মমতা পায়নি, তবে তার ছেলের বউ কেন পাবে? সে যেহেতু খোঁটা শুনেছে, তাহলে ওই মেয়েরও খোঁটা শুনতে হবে। সে জানে তার ছেলের একরোখা স্বভাব। দুনিয়া উল্টে গেলেও একবার যখন বলে দিয়েছে ওই মেয়েকে চাই, মানে ওই মেয়েকেই চাই। খুব ভোরবেলায় ঘুম ভাঙল রাত্রির। আড়মোড়া দিয়ে বিছানা থেকে উঠেই সে টের পেল গায়ের জামা ঘামে ভিজে চুপচুপে। ঘরে ভ্যাপসা গরম। আড়মোড়া দিয়ে উঠে বসল সে। চুলে হাত খোপা করতে করতে ভাবল,
একদিন এসির ঠান্ডা বাতাসে শুয়েই কি অভ্যাস খারাপ হয়ে গেল? এমনে তো এই গরমেই বেশ মানিয়ে নেয়। তবে আজ এত অস্থির লাগছে কেন? মুখ দিয়ে বিরক্তিসূচক শব্দ বের করে আলমারি খুলল সে। গতকাল 2টি উশনি থেকে মোট 9,000 টাকা হাতে এসেছে। 4,000 দিয়ে বাজার করা আর বইপত্র কিনতে হবে, আর বাকি 5,000 বাড়ি ভাড়া। ভাড়ার টাকাটা আলাদা করে রাখতেই মনে এলো নিভ্রান তার কাছে 4,000 টাকা পায়। সেটাও দিতে হবে। ফুস করে শ্বাস ছাড়ল রাত্রি। আলমারিটা বন্ধ করে ব্যস্ত হয়ে পড়ল বিছানা গোছাতে। মেঝেটা ঝকঝকে। নাহিদা রাতেই সব পরিষ্কার করে রেখেছে। অফিসের জন্য বেরোনোর আগে একবার মায়ের রুমে চোখ বুলিয়ে নিল নিভ্রান। নাহিদা তখন গভীর ঘুমে। দীর্ঘ শ্বাস ফেলল নিভ্রান। সেই শ্বাস থেকে বেরিয়ে এলো একরাশ অনুশোচনা। গতকাল মায়ের সাথে এভাবে কথা বলাটা ঠিক হয়নি। একদম ঠিক হয়নি। সে ভালো করে বোঝালেই পারত। কিন্তু রাগটা তখন এত চড়ে গেছিল যে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারেনি। দরজাটা আবারও নি শব্দে আটকে দিল সে। সন্ধ্যাটা আজ বড্ড ফিকে। হেডলাইটের মটিমে আলোয় রাস্তাটা কেমন ঝিমিয়ে গেছে। গাছের পাতা নড়ছে না। আকাশে মেঘ উড়ছে না। চাঁদও উঠেনি। বিষণ্ণ বাতাস একটু একটু করে ছুঁয়ে দিচ্ছে রাত্রির শীতল দেহ। মনে মনে গুনগুন করতে করতে এগোচ্ছে রাত্রি। আজও ফেরার আগে নিভ্রানকে দেখেছে গাড়ি ভিতর বসে থাকতে। যতক্ষণ নিভ্রান সেখান থেকে যায়নি ততক্ষণ সেও বেরোয়নি। তাই একটু দেরি হয়ে গেছে। লোকটা বড় নাছোড়বান্দা। পাক্কা 40 মিনিট মূর্তির মতো গেটের দিকে চেয়েছিল। রাত্রি আড়াল থেকে লক্ষ্য করেছে। যেন কোনো ক্রমেই সে ফাঁকি দিয়ে চলে যেতে না পারে। আনমনেই হেসে উঠল রাত্রি। এই শরিতিগুলো নিয়েই তো সে দিব্যি কাটিয়ে দিতে পারবে। একটা লোক তাকে ভালোবাসত। তার দিকে মুগ্ধ নয়নে তাকাত। তাকে সম্মান করত। এর থেকে সুন্দর আর কি হতে পারে? হ্যাঁ, হয়তোবা সে লোকটাকে পাবে না। কখনো আষ্টেপিষ্টে ছুঁয়ে দিতে পারবে না। তার স্নিগ্ধ আলিঙ্গনে পিষ্ট হতে পারবে না, তবু তবু কোথায় যেন একটা সুখময় অনুভূতি। কবজিতে সজোরে টান পড়ল। চমকি উঠল রাত্রি। স্পর্শটা তার খুব চেনা। শ্বাস আটকে পিছে ফিরল। ভুল হয়নি, নিভ্রান দাঁড়িয়ে আছে। চেহারায় উপচে পড়া অভিমান। সুন্দর চোখ দুটিতে কি ধ্বংসাত্মক ক্রোধ। রাত্রি মাথা নুয়ে ফেলল। চাপা গলায় বলল, মানুষ দেখছে। নিভ্রান একরত্তি নড়ল না। হাতের চাপটা আরো তীব্র করে কাট কাট কণ্ঠে বলল, দেখুক। মাথা নিচু অবস্থায় ঠোঁট কামড়ে ধরল রাত্রি। হাতটা রীতিমতো থেতলে যাচ্ছে। কবজির রগগুলো থেকে বোধহয় রক্তক্ষরণ হচ্ছে। করুণ শোনালো তার কণ্ঠ, লাগছে, ছাড়ুন। নিভ্রান বাঁধন ঢিলে করে দিল। তবে হাত ছাড়ল না। একবার মুখ তুলে তাকালো রাত্রি। লোকটার ক্রোধপূর্ণ চোখ দুটো ভীষণ ঘোলাটে। কপালের রগগুলো স্পষ্ট। আবারও দৃষ্টি নেমে গেল। নিভ্রান এক কদম কাছে এসে দাঁড়াল। অদ্ভুত স্বরে বলল, আমার লাগে না? রাত্রির ঠোঁটজোড়া থরথর করে কেঁপে উঠল। চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা বিশ্রী অনুভূতি। এত যন্ত্রণা কেন ছিল এই কণ্ঠটায়? সে তো বলেনি ভালোবাসতে। তবে কেন এত দায়ভার? কেন সে অভিযুক্ত হবে অন্যের ভালো না থাকার কারণ হিসেবে? গলাটা না চাইতেও ভিজে গেল। কম্পমান কান্নাদের নিয়েই সে ব্যথায় ফেটে পড়া কণ্ঠে বলল, কেন এমন করছেন? নিভ্রান তখনও অবিচল, সহির দৃষ্টিতে চেয়ে রয়েছে রাত্রির নতজানু মুখের দিকে। চোখের পানিরগুলোর আঘাতে ভেতরটা চূর্ণবিচূর্ণ হয়ে গেলেও বাইরে সে শক্ত পাথর। কি ভেবেছে মেয়েটা?
তাকে কষ্টে রেখে তার থেকে পালিয়ে বেরিয়ে দুদণ্ড চোখের পানিতেই অভিমান গলে যাবে। না তো, এত সোজা না। আগের মতোই দাম্ভিকতায় মোড়ানো কণ্ঠ, আমি করছি না আপনি করছেন। রাত্রি এক হাতে পানিটা মুছে নিল। নাকের ডগা টকটকে লাল, ঠোঁট ফুলে গেছে অনেকটা। নিভ্রানের চোখে চোখ রাখতেই যেন সাজানো গোছানো কথাগুলো চট করে কণ্ঠনালী থেকে ধূলিসাৎ হয়ে গেল। কি আশ্চর্য! এ কেমন মায়া, কেমন ছলনা! নেতিয়ে গেল সে। ছলকে উঠা ক্রোদনে সিক্ত হয়ে বলল, দয়া করুন, সবাই তাকিয়ে আছে। নিভ্রান আশেপাশে তাকাল। ফুটপাতের চায়ের দোকান থেকে দুটো লোক হাসাহাসি করছে। বাকিরা চুপটি করে মজা দেখছে। চোখগুলো জল। এক মুহূর্ত না ভেবে সে পরিষ্কার গলায় হাঁক ছাড়ল, আমার বউ চাচা রাগ করে রাতের বেলা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। লোকগুলোর যেন ভরা আড্ডায় ভাটা পড়ল। এতক্ষণ হয়তো ঠাট্টা লুটছিল। কোনো রকমে চোখ লুকিয়ে তারা নিজেদের কাজে মনোযোগী হল। রাত্রি চাপা স্বরেই চেঁচিয়ে উঠল, আপনি তামাশা পেয়েছেন? নিভ্রান প্রশ্নের ওর দেয়ার প্রয়োজন বোধ করল না। ভূতগ্রস্ত গতিতে রাত্রিকে টানতে টানতে সামনে এগিয়ে চলল। কপালের রগগুলো ফোলা কমেনি। হাতের বাঁধনটা আবারও তীব্র হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। পার্কটা এখন বন্ধ, তবে একটা পাশ সবসময় উন্মুক্ত থাকে। দুই জোড়া লোহার বেঞ্চি পাশাপাশি, একটার মধ্য। রাত্রিকে ধপ করে বসিয়ে দিল নিভ্রান। নিজেও পাশে বসে হাত ছেড়ে দিতেই তৎক্ষণাৎ উঠে দাঁড়াতে গেল রাত্রি। নিভ্রান ধমকে উঠল, রাশভারী কণ্ঠে বলল, খবরদার, উঠবেন না। রাত্রি এক সেকেন্ড কিছু একটা ভাবল, তারপর চুপ করে বসে মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখল। নিভ্রানের চোখের ভাষা এবার ভিন্ন, গলার স্বরটাও মোলায়েম। বলুন, কেন এড়িয়ে যাচ্ছেন আমাকে? তো কি করব? আবারও অপমানিত হতে আপনার সামনে মাথা পেতে দিব? রাত্রির কাটা কাটা ওর। লোকটার পাগলামি আর বাড়তে দেয়া যাবে না। নিভ্রান একটু স্বাভাবিক হতে যেও পারল না। মেয়েটার কথা কেরোসিন ঢেলে দিল শুকনো আগুনে। থমথমে গলায় সে বলল, আমি কখন অপমান করেছি আপনাকে? উল্টো আমি যে তখন এতটা সময় আপনার জন্য অপেক্ষা করলাম, আর আপনি কি করছিলেন? দরজার আড়ালে লুকিয়েছিলেন। কি মনে করেছেন আমি দেখিনি? আমি সবটাই দেখেছি। আপনার কি মনে হচ্ছে না আমাকে এভাবে এড়িয়ে আপনি এখন আমার অপমান করেছেন? ঘুমিয়ে থাকা কথাগুলো যেন নিমিষেই জাগ্রত হয়ে উঠল। দুদিন যাবৎ চেপে রাখা ক্ষোভটার নগ্ন বহিঃপ্রকাশ উন্মাদিনী করে তুলল রাত্রিকে। উঠে দাঁড়িয়ে গলা কাঁপিয়ে চিৎকার করে উঠল সে, আপনার মা আমাকে যা নয় তা বলল সেদিন, এসব অপমান না? আমি আপনার রাত কাটানোর মেয়ে? আমি বলেছিলাম আমাকে আপনার ঘরে নিয়ে যান, আশ্রয় দেন। বলেন, বলেছিলাম সেদিন মাঝরাস্তায় পাগলামি করতে। আমি কিছু বলিনি, তবু সব আমাকেই কেন শুনতে হলো? আমাকেই কেন আপনার ভোগের বস্তু হিসেবে দেখল আপনার মা? আমি কি? রাতনিভ্রান ঠাঠানো ধমকে থামানোর চেষ্টা করল। রাত্রি থামল না, বরং দ্বিগুণ জোরে চিল্লাল, সব সময় ধমকাবেন না। কি ভেবেছেন আপনার মা আমাকে অপমান করবে আর আপনি এসে ধমকে দিল এই ভয় পানি হয়ে যাব? এতটা তুচ্ছ ভাবেন? এত সস্তা আমি? এত সস্তা? বলতে বলতেই কণ্ঠ আটকে গেল। আবছায়া অন্ধকারেও ভেজা গালের অবিরাম অশ্রুপাত স্পষ্ট চিকচিক করে উঠল। নিভ্রান এক মুহূর্ত হতভম্বের ন্যায় চেয়ে থেকে জোরজবরদস্তি করে মেয়েটাকে বুকে টেনে নিল। রাত্রি প্রচণ্ড অভিমানে পাগলের মতো নিভ্রানের বুকে থাপড়াল। হাত পা ছোড়াছুড়ি করল নিজেকে ছাড়ানোর উদ্দেশ্যে। ঘাড়ে
গলায় খামছে দিল। কাঁদতে কাঁদতেই চিৎকার করল, ছাড়ুন, লাগবে না আমার কাউকে, ছাড়ুন বলছি। নিভ্রান ছাড়েনি, খুব খুব শক্ত করে ধরে রেখেছে। উন্মাদ রাত্রি একসময় থেমে গেল, চুপটি করে লেপ্টে থাকল বুকের সাথে। শার্ট ভিজিয়ে দিল ছিন্ন বিচ্ছিন্ন হৃৎপিণ্ডের জলরঙের রক্তে। আহাজারি করে বলল, আপনি কেন বুঝতে পারছেন না? আপনার এই দামি দুনিয়ায় আমার মতো কমদামি মেয়ের জায়গা হবে না। এ অসম্ভব। কথাটা শোনার পর কিছুক্ষণ চুপ করে থাকল নিভ্রান। তারপর অতি নরম স্পর্শে রাত্রির চুলের ভাঁজে হাত বুলিয়ে বলল, আমার কাছে সবচেয়ে দামি আপনি। রাত্রি থমকে থমকে ডুকরে উঠল, বলল, সে তো শুধু আপনার কাছে, অন্য সবাই কি আর আপনার মতো? তাদের চোখে তো আমার মতো মানুষ সর্বদাই উচ্ছিষ্টের সমতুল্য। একটু আর্থিক সমস্যা হলেই তাচ্ছিল্যর চোখে তাকায় তারা। অত্যন্ত গোপনে একটা দীর্ঘ শ্বাস ফেলল নিভ্রান। অতঃপর খুব কায়দা করে জিজ্ঞেস করল, আমি কার? ছোট্ট বাচ্চাদের কথা শিখিয়ে দিল তারা যেমন মুখস্থের মতো ওর দেয়, ঠিক তেমন করেই রাত্রি ওর দিল, আমার। মনে মনে প্রাণ উজাড় করে হাসল নিভ্রান। গলা খাদে নামিয়ে উত্তপ্ত শ্বাস ছেড়ে বলল, তবে আমার কাছে দামি হওয়াটাই কি আপনার জন্য যথেষ্ট না? রাত্রি নিশ্চুপ, নির্বাক। লোকটা তাকে কথার জালে ফাঁসাচ্ছে। কি ধূর্ত! সময় গাঢ় হয়েছে। নিভ্রানের বুক থেকে একটু আগে ছাড়া পেয়েছে রাত্রি। এখন সে একদম শান্ত, নিষ্প্রভ। হাঁটতে হাঁটতে ওড়না দিয়ে ভেজা চোখমুখ মুছে নিচ্ছে বারবার। নিভ্রান মলিন হাসল। রাত্রি তার হাসি দেখে শুকনো গলায় বলল, আপনি আর পাগলামো করেন না। নিভ্রান ওর দিল না, গলা বাড়িয়ে রিকশা ডাকল। রাত্রিকে উঠিয়ে দিতে দিতে তার অগোচরে রিকশাওয়ালার মামার হাতে ভাড়াটা ধরিয়ে দিল। রাত্রি ঘুণাক্ষরেও টের পেল না। ওড়নার আঁচলটা কাঁধ গলিয়ে রাস্তা ছুঁই ছুঁই। নিভ্রান রিকশার হুট তুলে দিল। ওড়নাটা কোলের উপর গুছিয়ে দিয়ে রাত্রির তখনকার কথাটার ওর দিল, এসব ভুলে যান রাত। আমার আপনাকে লাগবেই। আপনার যদি এটাকে পাগলামি মনে হয় তবে আমি পাগলামিই করব। রাত্রি কাতর চোখে তাকাল, বলল, প্লিজ। নিভ্রান যেন তার কথাটা শুনেও শুনল না। ঘাড় বাঁকিয়ে রিকশাওয়ালা মামার দিকে চেয়ে বলল, ওকে সাবধানে নামিয়ে দিবেন মামা। আমার নজর কিন্তু এই রিকশার উপরই রইল। রিকশাওয়ালা মামা ঘাড় কাত করে সম্মতি জানালেন। নিভ্রান এবার রাত্রিকে বলল, ভয় পাবেন? আমি আসব সাথে। তারপর একটু অন্য গলায় বলল, আমি আসলে তো আবার আপনার সমস্যা হয়। রাত্রি ফোঁস করে শ্বাস ছেড়ে একপাশে চেপে বলল, আসুন, তবে এই শেষ। নিভ্রান ঠোঁট বাঁকিয়ে উঠে বসল। রাত্রির এক হাত নিজের দুহাতের মাঝে চেপে ধরে বলল, এই শুরু। রাত্রি গমগম করল, একদম না। মায়ের ব্যাপারটা আমি সামলে নিব রাত, চিন্তা করবেন না। রাত্রি বিরস গলায় কোনোরকম প্যাচ ছাড়াই বলল, আপনার মা হয়তো আপনার কথায় আমাকে মেনে নিবে, কিন্তু ভেতরে ভেতরে উনি কখনোই আমাকে পছন্দ করবেন না। একবার চোখে খারাপ লেগে গেলে তা কখনোই ভালো হয় না, আর একবার মনে ধরে গেলে যে বের করা যায় না। আমি কিভাবে বের করব আপনাকে? বাদ দিন, কথা বাড়বে। বলে চুপ করল রাত্রি। এই লোকের সাথে তাল মেলালে তার চলবে না। হাজার সমস্যায় ঘেরা জীবনে তিক্ততা আরও বাড়াতে চায় না, কোনোভাবেই না। 7 দিন পরের কথা। বিছানায় গা এলিয়ে শুয়ে আছে রাত্রি, চোখ দুটো খোলা। মনটা একনাগারে ভেবে চলেছে সেই লোকটার কথা। এই একটা সপ্তাহ নিভ্রানের সাথে দেখা হয়নি। হয়েছে তবে একদম সরাসরি হয়নি। রাত্রি তাকে রাস্তায় দেখলেই চোরের মতো পালিয়ে গেছে।
কতবার ফোন দিয়েছে নিভরান, রাত্রি তুলেনি। শুধু গতপরশু বাসার নিচে এসেছিল, তখন ফোনে শুধু একবার বলেছিল, চলে যান। নিভরান দ্বিরুক্তি করেনি, তখনই চলে গিয়েছিল। এরপর আর ফোন আসেনি ওই নাম্বার থেকে। না, এই দুদিন একবারও তার আশেপাশে দেখেছে। চোখ বুজল রাত্রি। কোণ দিয়ে গড়িয়ে গেল দহনের আঁচওয়ালা তপ্ত পানি। রাত তখন গভীর। ঘড়ির কাঁটা প্রায় 2টো ছুঁই ছুঁই। রাত্রি সারাদিনের ক্লান্তিতে বোধ হয়ে ঘুমোচ্ছে। আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে। সেই গর্জন কান অবধি গেলেও মস্তিষ্ক ছুঁতে পারছে না। সারাদিন খুব ব্যস্ততায় কেটেছে। শরীর ভেঙে ঘুম দিয়েছে সে। ঠিক তখনই বিকট শব্দ তুলে ফোনের রিংটোন বেজে উঠল। আরামের ঘুমে ব্যাঘাত ঘটায় প্রচণ্ড বিরক্ত হল রাত্রি। পরমুহূর্তেই চমকে উঠল। এত রাতে কে ফোন দিল? তাকে তো শুধু মাই ফোন দেয়। তাছাড়া ভার্সিটির বান্ধবীরা? না, ওরা তো এত রাতে ফোন দিবে না। ধরফরিয়ে উঠে বসল সে। দরদর করে ঘাম ছুটে গেছে। ফোনটা পড়ার টেবিলের উপর রাখা। এলোমেলো পা ফেলে দ্রুত ফোনটা হাতে তুলল। স্ক্রিনে আননোন নাম্বার। ওদিক থেকে একটা চাপা রুদ্ধ কণ্ঠ ভেসে আসল। আপু, আপু, দয়া করে একটু বাইরে আসুন। আমি আপনার দরজার বাইরেই অপেক্ষা করছি। দয়া করুন আপু, ভাইয়ার অবস্থা ভালো না। আপনাকে আমার সাথে যেতেই হবে, প্লিজ। বুকটা ধরাম ধরাম করে লাফাচ্ছে। শ্বাস ভারী হয়ে আসছে। ভয় কণ্ঠ তোতলাচ্ছে। ওপাশের ছেলেটা অনুরোধ করেই যাচ্ছে, একটাবার বের হবার জন্য, তার সাথে যাবার জন্য। প্রলম্বিত শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করল রাত্রি। এমন উদ্ভট পরিস্থিতিতে সে ইহজন্মেও পড়েনি। গলা যেন কেউ চেপে ধরেছে। আওয়াজ বের করা বড় দুষ্কর। এক ঝলক ফোনটা নামিয়ে নাম্বারটা পুনরায় দেখে নিল সে। না, চেনে না। অচেনা একটা ছেলের সাথে কোনোরকম বাছবিচার না করে এই রাতের বেলা বেরিয়ে পড়াটা কি উচিত হবে? ছেলেটা ভাইয়া ভাইয়া বলে কি আসলেই নিভরানের কথা বলছে? চোখ খিচল রাত্রি। অভিশঙ্কিত কণ্ঠে বলল, আপনি কে? কণ্ঠ কেঁপে গেছে। ছেলেটা কি তার ভয়টা টের পেয়ে গেল? সর্বনাশ! বলল তো দরজার বাইরেই দাঁড়িয়ে আছে। এখন যদি খারাপ কিছু হয়ে যায়? আচ্ছা, ছেলেটা কি আসলেই সত্যি বলছে, নাকি অযথাই বানোয়াট কথাবার্তা? যাচাই করা দরকার। অযথা ভয় পেয়ে লাভ নেই। নিঃশব্দে রুম থেকে দৌড়ে মেইন দরজার কাছাকাছি যেয়ে দাঁড়াল রাত্রি। ওপাশের লোকটা নিশ্চুপ, হয়তো কিছু ভাবছে। রাত্রি দরজায় কান পাতল। ঠিক তখনই ফোনে আর দরজার ওপাশ দুদিক থেকেই স্পষ্ট স্বর শোনা গেল, আমি নিভরান ভাইয়ার ছোট ভাই। ভয়টা কমার কথা হলেও তা উল্টো কয়েকগুণ হারে বৃদ্ধি পেল। উত্তেজনার বশে ভুল করা যাবে না। এত রাত, বাড়ির সদর দরজা আটকানো। ছেলেটা ঢুকল কি করে? সন্দেহজনক বিষয়। রাত্রি একটু সরে গেল দরজার পাশ থেকে। সহির কণ্ঠে বলল, আপনি আপনাকে বিশ্বাস করব কি করে? ওপাশের ছেলেটার অধৈর্য নিঃশ্বাসপ্রবাহ রাত্রি স্পষ্ট টের পেল। 2 সেকেন্ড ভেবে ছেলেটা বলল, আপনি জানালা দিয়ে দেখুন। আমি ভাইয়ার গাড়ি নিয়েই এসেছি। গাড়ি মিলিয়ে দেখুন। আমার বড় ভাই না হলে তো এমনি এমনি গাড়ি নিয়ে আসতে পারতাম না, তাই না? রাত্রি দেরি করল না। ফোনটা কানে ধরেই রুমে গেল। বহু কষ্টে ক্যার ক্যার আওয়াজে বন্ধ জানালাটা খুলল। সাথে সাথেই বাতাসের ঝাপটা চুল এলোমেলো করে দিল। বৃষ্টি নামবে বোধ হয়। পরিবেশ তৈরি হচ্ছে। হেডলাইটের আলোয় নিভরানের গাড়ি দেখা যাচ্ছে।
ছাইরঙা চকচকে গাড়িটা রাস্তার উল্টো পাশে অগোছালোভাবে পার্ক করা। বোঝা যাচ্ছে ছেলেটা খুব তাড়ায় আছে। মনটা হাউমাউ করে কেঁদে উঠল রাত্রির। সে চাচ্ছিল না এটা সত্যি হোক। লোকটার কি হয়েছে যে তার ভাই এভাবে ছুটে এলো? ওপাশ থেকে ছেলেটা বলল, আপু, দেখেছেন? রাত্রি নিচু স্বরে ওর দিল। জি। এবার আসুন প্লিজ। রাত্রি আর ভাবল না। বেশি দেরি করলে পড়ে না আফসোস করতে হয়। ভেতরে ভেতরে প্রচণ্ডভাবে ভেঙে পড়লেও কোনো রকমে নিজেকে সামলালো সে। এলো চুল গুছিয়ে মাথায় ওড়না টানতে টানতে বলল, আসছি। একটু দাঁড়ান। বেশ আস্তে করে দরজাটা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো অল্পবয়সী একটা মেয়ে। নিষাদ এক পলক দেখেই চোখ নামিয়ে নিল। এতক্ষণ কথা শুনে মনে হচ্ছিল কত বড় একটা মেয়ে, কেমন ধারালো কথাবার্তা, কিন্তু এ তো দেখি নিতান্তই ছোট্ট একটা মেয়ে। তার এত বড় ভাই এই মেয়ের জন্য সব উথাল পাথাল করে দিচ্ছে। বেশ অবাকই হল নিষাদ। রাত্রি অস্বস্তিতে কুঁকড়ে যাচ্ছে। নিভ্রানের ছোট ভাই হলেও ছেলেটার বয়স তার দিকে বড় হবে। না জানি কি ভাবছে। নিষাদ মাথা নিচু করে একটু সাইড দিয়ে বলল, আসুন আপু। রাত্রি চুপচাপ সিঁড়ির দিকে পা বাড়াল। নিষাদ পিছে পিছে আসছে। নিচ পর্যন্ত যেই এক কদম দাঁড়াল সে। সন্ধিহান কণ্ঠে বলল, আপনি ভেতরে এলেন কিভাবে? কেউ দেখেনি? দারোয়ান কোথায় ছিল? আমি দেয়াল টপকে এসেছি আপু। রাত্রি আতকে উঠল। ছেলেটা যেহেতু ওভাবে এসেছে তার মানে এখনো সেভাবেই যেতে হবে। চোখ বড় বড় করে তাকাতেই হেসে ফেলল নিষাদ। অভয় দিয়ে বলল, ভয় পাবেন না, আমি সাবধানে নামিয়ে দিব আপনাকে। আপনার গায়ে একটা ফুলের টোকা পড়লেও ভাইয়া নিশ্চিত জানে মেরে ফেলবে আমাকে। এমনই ভয় আছি। রাত্রি লজ্জা পেল। অপ্রস্তুত হয়ে পড়ল। লোকটা কি নাকি বলেছে কে জানে। দেয়ালের পাঁচিল থেকে খুব যত্ন করে রাত্রিকে নামাল নিষাদ। রাত্রি রাস্তায় দুপা ফেলে দাঁড়াতেই হাত ছেড়ে সরে দাঁড়াল সে। রাত্রি ভয় ভয় এদিক ওদিক তাকাচ্ছে। কেউ দেখে ফেলল না তো? না, কেউ নেই। রাস্তা ফাঁকা। নিষাদ যেই গাড়ির দরজা খুলল, বিনীত স্বরে রাত্রিকে ঢোকার ইশারা করে বলল, আপু দেরি হয়ে যাচ্ছে। রাত্রি চুপটি করে সিটে বসল। নিষাদ ড্রাইভিং সিটে বসে এক মুহূর্ত দেরি না করে গাড়ি স্টার্ট দিল। বাতাসের সাথে পাল্লা দিয়ে ড্রাইভ করছে সে। স্পিড হাই, চোখে মুখে তাড়াহুড়ো। রাত্রি ফাঁকা ঢোক গিলল। আমতা আমতা করে বলল, এত ভয় পাচ্ছেন কেন? আপনাকে না দেখলে ভাইয়া অনর্থ ঘটিয়ে ফেলবে। দোয়া করুন যাতে জলদি পৌঁছাতে পারি। নাহিদার মাথায় সাদা ব্যান্ডেজ, চেহারা থমথমে। নিভ্রানের রুম থেকে এখন আর কোনো শব্দ আসছে না। পাশের সোফায় চোখ বন্ধ করে বসে আছে নিভ্রানের বাবা নৌশাদ সাহেব। তার চোখমুখ একেবারেই স্বাভাবিক, যেন বাসায় ঘটে যাওয়া ঘটনা কোনো প্রভাব ফেলেছি মস্তিষ্কে। নিষাদ ঢুকল তখনই। তার পিছু পিছু রাত্রি। আপুকে নিয়ে এসেছি মা। ভাইয়া আর কিছু করেছে? নাহিদা শীতল চোখে চাইলেন রাত্রির দিকে। রাত্রির নত দৃষ্টি মেঝের দিকে। এই মধ্যরাতেও বাসাটা একেবারেই সজাগ। লোকটা নিশ্চিত ভয়ার্ত কাণ্ড ঘটিয়েছে। নাহিদার মাথার ব্যান্ডেজ সেটার জলজ্যান্ত প্রমাণ। নিষাদ বুঝল মায়ের নিশ্চুপ ইশারা। রাত্রিকে বলল, আপু ভাইয়ার রুমে চলুন। তারা রুমের সামনে যেয়ে দাঁড়াতেই উঠে আসলেন নাহিদা। রাত্রি বিচলিত ভঙ্গিতে সাইড দিল তাকে। নিষাদ লক ঘুরাল। দরজা খুলতেই প্রকাণ্ড একটা শোপিস এসে ঝংকার তুলে চুরমার হয়ে গেল পায়ের কাছে।
ছিটকে গেল ওরা তিনজনই। নিভ্রান বাড়ি কাঁপিয়ে চিৎকার করল, কাউকে আসতে মানা করেছি না? নিষাদ ধরাম করে দরজাটা আটকে বুকে থুথু ছিটাল। রাত্রি হতভম্ব। এই শান্তশিষ্ট লোকটাও এভাবে চিৎকার করতে পারে? নাহিদা চুপচাপ, কোনো কিছু যেন তাকে চমকে দিতে পারছে না। নিষাদ ঢোক গিলে দরজাটা আবার একটু ফাঁক করল। নিভু নিভু কণ্ঠে বলল, তোর রাতকে নিয়ে এসেছি ভাইয়া, ওকে তো আসতে দিবি। রাত শব্দটা কানে যেতেই যেন বিদ্যুৎ খেলে গেল নিভ্রানের চোখে মুখে। তার ভাই অত্যন্ত এই সময় মিথ্যা বলবে না, এত সাহস নেই। বিছানা থেকে নিজেই নেমে গেল সে। নিষাদের অর্ধেক খোলা দরজাটা ভেতর থেকে সজোরে টেনে খুলে নিল। রাত্রি ভয়ে দরজার পাশের দেয়ালে কাঁধ ঠেকিয়ে দাঁড়িয়েছিল। নিভ্রান তাকে তৎক্ষণাৎ দেখতে না মুহূর্তেই হুঙ্কার ছাড়ল, কোথায় রাত? নিষাদ আবারও থতমত খেল। নাহিদা নিষ্পৃহ নয়নে চেয়ে রয়েছে ছেলের মুখের দিকে। নিষাদ আলতো করে রাত্রির হাত ধরে তাকে নিভ্রানের সামনাসামনি দাঁড় করাল। নিভ্রান এক মুহূর্ত ভাবল না। তাদের সামনেই শক্ত হাতে রাত্রিকে টেনে নিল নিজের কাছে। এক হাতে কোমর পেঁচিয়ে আরেক হাতে মাথাটা চেপে ধরল বুকের মাঝে। লজ্জায় জবুথবু হয়ে গেল রাত্রি। নিষাদ চোখ নামিয়ে ফেলল। তার সাদামাটা ভাইয়ে এভাবে কাউকে ভালোবাসে বিষয়টা একেবারেই হজম হচ্ছে না। ঘরটা অন্ধকার হলেও ড্রয়িং রুমের আলোর ঝলকানিতে সবই দেখা যাচ্ছে। লজ্জাটা যেন আরো ভালোভাবে আঁকড়ে ধরল রাত্রিকে। মা, ভাইয়ের সামনে এভাবে ধরে রেখেছে লোকটা, তারা কি ভাববে? নিভ্রান অনড়। রাত্রিকে যেন নিজের সাথে মিশিয়ে ফেলবে। রাত্রি কাচুমাচু করল, শান্ত হন, আমি কোথাও যাচ্ছি না, একটু ছাড়ুন। নাহিদা বললেন। মেয়েটাকে কথা শেষ করতে দিল না নিভ্রান। চোখ গরম করে হাত উঠিয়ে থামার ইঙ্গিত করতেই চুপ হয়ে গেল নাহিদা। নিষাদ তোতলাল, ভাইয়া, রেগে গিয়ে আপুকে আবার কিছু করো না। পেছনে থেকে নৌসাদ সাহেব ঠান্ডা গলায় বললেন, তোমরা চলে আসো, ওদেরকে একা থাকতে দাও। নিভ্রানের নীরবতাই নৌসাদ সাহেবের কথার সাথে সম্মতি জানাল। নিষাদ বিনাবাক্য দরজা ভিড়িয়ে বেরিয়ে গেল। এক হাতে রাত্রির কোমর জড়িয়ে রেখেই অন্য হাতে দরজা লক করে দিল নিভ্রান। সুইচ চেপে আলো জ্বালালে। মেঝের ছড়িয়ে ছিটিয়ে থাকা কাচগুলো পরখ করে অস্থির হতে হতেও থেমে গেল সে। রাত্রির পায়ে স্যান্ডেল আছে, কাচ রোকার কথা নয়। এতদিনের ক্ষোভটা আচমকা মেয়েটার দেখা পেয়ে একটু শান্ত হলেও এখন যেন তা গলিত লাভার ন্যায় গড়িয়ে পড়ল রাত্রির উপর। কোমরের বাঁধনটা লোহার মতন শক্ত করে ধরে ধমকে উঠল সে। কেন এমন করছেন রাত? বলুন, কি লাভ হচ্ছে আমাকে অবহেলার ধারালো করাতে ছিন্নবিচ্ছিন্ন করে? রাত্রি কেঁপে উঠল। বুক থেকে মুখ তুলে ভয়ার্ত চোখে তাকিয়েই যেন স্তব্ধ হয়ে গেল। লোকটার এ কী অবস্থা! চোখ দুটো টকটকে লাল, চুল অগোছালো, সবসময়ের সুশৃঙ্খল আবেশটা হারিয়ে গেছে কোথায় যেন। হুঁশ ফিরল। চোখ লুকাতে মেঝের দিকে দৃষ্টি পড়তেই আতঙ্কিত হয়ে গেল সে। সাদা টাইলসে রক্তের ফোয়ারা, হাত পা কাঁপুনি ধরে গেল। এলোপাথারি কাচ বিধে নিভ্রানের দুপা ক্ষতবিক্ষত, অথচ লোকটা অনুভূতিশূন্য। রাত্রি শ্বাস আটকে আটকে বলল, আপনার পা দিয়ে এত রক্ত আল্লাহ! কি করেছেন? দেখি, বসুন। নিভ্রান পায়ের দিকে তোয়াক্কা করল না। রাত্রিকে ছেড়ে বিছানায় ধপ করে বসে পড়ল। অসহ্য করুণ গলায় বলল, আরে মানুষের তো পশুর উপরও মায়া জন্মে যায়, আপনার আমার জন্য মায়া হয় না? মায়া বাদ দিন, একটু দয়াই করুন না হয়। দয়া করেই আমার হন। রাত্রি সেই হৃদয় ঝাঝরা করা কথাগুলো শুনেও কোনো রকমে হজম করল। নিভ্রান ড্রিঙ্ক করেছে, হালকা গন্ধ পাওয়া যাচ্ছে।
কথাবার্তায় ও কেমন ঘোলাটে ভাব। হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল সে। নিভ্রানের এক পা কোলের উপর তুলে নিয়ে নিশ্চিত হাতে ছোট্ট টেবিলের ড্রয়ারটা খুলে ফার্স্ট এইড বক্স বের করল। তুলা বের করতেই নিভ্রান তাচ্ছিল্য করে হাসল। খাপছাড়াভাবে বলল, বাদ দিন তো এসব। কত শত রক্তক্ষরণ হচ্ছে অথচ আপনি টেরও পাচ্ছেন না। রাত্রি ধরা গলায় বলল, চুপ করে থাকুন, আমি বলেছি আমার জন্য রক্তাক্ত হতে। নিভ্রান চুপ করল। রাত্রি দুপায়ে ব্যান্ডেজ করে উঠে দাঁড়াল। সাবধানে পা ফেলে দরজা পর্যন্ত যেয়ে লাইট নিভিয়ে ফিরে এলো। মাথার বালিশ ঠিক করে দিয়ে বলল, আপনি ঘুমান তো একটু। নিভ্রান শুলো ঠিক, কিন্তু পরক্ষণেই হালকা তেজহীন গলায় বলল, আমি ঘুমালেই আপনি চলে যাবেন তাই না? নিষাদ জোর করে নিয়ে এসেছে আপনাকে? থাক, আর থাকা লাগবে না। আমি ঠিক আছি। আপনি চলে যান। নিষাদকে বললেই আপনাকে নামিয়ে দিয়ে আসবে। কোথাও যাব না আমি। দৃঢ় কণ্ঠে কথাটা বললেও অজান্তেই চোখ ঝাপসা হয়ে গেল রাত্রির। টপ টপ করে পানিও গড়ালো কয়েক ফোঁটা। নিভ্রানের বুকের উপর পড়ল সেই পানি। রাত্রি ঠোঁট কামড়ে ধরল। কান্নার শব্দ যেন নিভ্রান না শুনে। কোনোভাবেই না। সেভাবেই দ্রুত গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেটটা টেনে দিয়ে নিভ্রানের মাথার কাছায় বসল সে। বাইরে আজও বৃষ্টি নেমেছে। মুষলধারে বৃষ্টি। নিভ্রান একদৃষ্টে চেয়ে থাকল ব্যালকনির কাছের দরজার দিকে। বৃষ্টির জল কাছে এসে বাড়ি খাচ্ছে। তারপর বক্ররেখায় এলোমেলো হয়ে মেঝেতে গড়িয়ে পড়ছে। বেশ কিছুক্ষণ মত্তের মতো চেয়ে সে আবিষ্ট স্বরে বলল, কাজটা সরিয়ে দিন রাত, ঘরে বৃষ্টি আসুক। এক রাতে এই বৃষ্টির সাথেই প্রেম এসেছিল। এবার না হয় একটু ভালোবাসাও আসুক। ভালোবাসার মানুষটাও আসুক। চলবে।